ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল ইউনিভার্সের একটা সুপারহিরো টিম, যেখানে মোট 4 জন সুপারহিরো আছে। বলতে গেলে ফ্যান্টাস্টিক ফোর টিমের চাইতেও বেশি একটা ফ্যামিলি। ইতিমধ্যে আমরা ফ্যান্টাস্টিক ফোর টিমের একজন মেম্বার রিড রিচার্ড একে মিস্টার ফ্যান্টাস্টিক, যাকে স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ বলা হয়, তাকে ডক্টর স্ট্রেঞ্জ ইনটু দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে দেখতে পেয়েছিলাম। এছাড়াও ডেডপুল অ্যান্ড ওলভেরিন মুভিতে আমরা ক্রিস ইভান্স বা ক্যাপ্টেন আমেরিকাকে দেখেছিলাম। তবে ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল না বলে ফ্লেমন বলে আগুনের গোলায় পরিণত হয়ে গিয়েছিল, যেটা দেখে ডেডপুলের মতো তোমরা অনেকে অবাক হয়েছিলে। আসলে এটা ছিল হিউম্যান টর্চ। ক্রিস ইভান্স ক্যাপ্টেন আমেরিকা হওয়ার অনেক আগে 2005 সালে আসা ফ্যান্টাস্টিক ফোর মুভিতে এই হিউম্যান টর্চের রোল প্লে করেছিল। আর এই ভিডিওতে ক্রিস ইভান্সের সেই হিউম্যান টর্চকে আমরা দেখতে পারবো। এছাড়াও এই মুভির মেইন ভিলেন হচ্ছে ডক্টর ভিক্টর ভন ডুম, মানে ডক্টর ডুম। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। ডক্টর ভিক্টর ভন ডুমের 30 ফুটের একটা বিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে আছে দি গ্রেট সায়েন্টিস্ট রিড রিচার্ড আর তার বেস্ট ফ্রেন্ড টেস্ট পাইলট অ্যান্ড অ্যাস্ট্রোনট বেন গ্রিম। বেন রিডকে বলে, ভিক্টর নিজের এত বড় মূর্তি কেন বানালো? রিড বলে, যাতে তার সামনে আমাদেরকে ছোট লাগে। এখানে রিড ভিক্টরের কাছে একটা মিশনের অফার নিয়ে এসেছে। রিড ভিক্টরকে তার মিশন সম্পর্কে বোঝাতে শুরু করে। অনেক সময় আগে একটা সৌর ঝড় সৃষ্টি হয়েছিল, যার কারণে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে। ঠিক তেমনই একটা সৌর ঝড় 6 সপ্তাহের মধ্যে পৃথিবীর অরবিটের মধ্যে দিয়ে যাবে। যদি সেই সৌর ঝড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে প্রাণীর ডিএনএ সম্পর্কে অনেক অজানা কিছু জানা যাবে, যার মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা করা যাবে, দীর্ঘায়ু লাভ করা যাবে, সুস্থ জীবনযাপন করা যাবে। তবে এই সৌরঝড় অনেক পাওয়ারফুল, তাই রিডের প্রয়োজন ভিক্টরের ভন ডুম স্পেস স্টেশন। রিডের থেকে মিশনের প্ল্যান শুনে ভিক্টর রাজি হয়ে যায়। এই মিশনের সব খরচ ভিক্টর নিজে বহন করবে, তবে লাভের অংশ থেকে ভিক্টর নিজে নিবে 70% আর রিডকে দিবে 30%। ওই সময় রিড ব্যাংক্রাফট মানে দেউলিয়া ছিল, তাই আর কোনো উপায় না দেখে রিড 30%-এ রাজি হয়ে যায়। ভিক্টর তখন তার জেনেটিক রিসার্চের চিফ সুজানকে এই মিশনে যুক্ত করে। সুজানকে দেখে রিড কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ রিড আর সুজানের একসময় সম্পর্ক ছিল, তবে কোনো কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। হাই হ্যালো করে রিড আর বেন সুজানের সাথে বের হয়ে আসে। রিড সুজানকে বলে এই মিশনে একজন পাইলটের দরকার পড়বে। বেন যেহেতু একজন পাইলট, তাই সে এই মিশনে পাইলটের দায়িত্ব নিতে চাচ্ছে। তবে সুজান বলে তাদের নিজেদের কাছে একজন পাইলট অলরেডি আছে। তখন এন্ট্রি হয় প্লেবয় জনি স্টর্মের। জনি হচ্ছে সুজানের ভাই। জনি একসময় নাসাতে পাইলট ছিল, তবে সেখানে কিছু উল্টাপাল্টা কাজ করার কারণে জনিকে নাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বেন জনিকে দেখে বলে সে এই পাগলা পাইলটের সাথে কোনো মতেই মহাকাশে যাবে না। এরপর সেই দিন চলে আসে যেদিন তারা মহাকাশে যাবে। সুজান রিড আর বেনকে একটা স্যুট দেয়, যা গরমকে গরম রাখতে পারে আর ঠান্ডাকে ঠান্ডা রাখতে পারে। এই স্যুট ভিক্টর বানিয়েছে। সবাই রেডি হয়ে ফাইনালি ভিক্টরের ভন ডুম স্পেস স্টেশনে চলে আসে। সৌর ঝড় পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তুতি হিসেবে বেন স্পেস স্যুট পরে স্টেশনের বাইরে যায়। এদিকে ভিক্টর মহাকাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সুজানকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে রিড দেখতে পায় যে সৌরঝড়ের আরও 9 ঘন্টা পরে আসার কথা, সেটা হঠাৎ করে মাত্র 10 মিনিটের মধ্যে স্পেস স্টেশনে এসে পড়বে। তার মানে হাতে একেবারেই সময় নেই। রিড দ্রুত ভিক্টরকে গিয়ে জানায় 9 মিনিটের মধ্যে সৌরঝড় আসছে, যেটা বিপজ্জনক হতে পারে, তাদেরকে ফিরে যাওয়া উচিত। কিন্তু ভিক্টর বলে সে এত কিছু করেছে ফিরে যাওয়ার জন্য নয়। ভিক্টর রিডকে কাজ চালিয়ে যাওয়ার অর্ডার দেয়। রিড দ্রুত গিয়ে বেনকে স্পেস স্টেশনের ভিতরে চলে আসতে বলে, কিন্তু এর মধ্যেই সৌরঝড় বেনের খুব কাছাকাছি চলে আসে। সুজানও ভিক্টরের থেকে চলে আসে বেনকে বাঁচানোর জন্য। তখন ভিক্টর বাকিদেরকে বাইরে রেখে মেইন সেফটি ডোরের শিল্ড বন্ধ করে দেয়। বেন লাফিয়ে স্টেশনের খুব কাছে চলে আসলেও সৌরঝড়ের কবলে পড়ে যায়। উইন্ডশিল্ড ভেঙে সৌরঝড় স্টেশনের ভিতরেও ঢুকে যায়। এর ফলে রিড, জনি, সুজান তারাও সৌরঝড়ের কবলে পড়ে এক্সপোজ হয়ে যায়। এই ঘটনার পর তাদের 4 জনকে পৃথিবীতে এনে একটা মেডিকেল ফ্যাসিলিটিতে কোয়ারেন্টাইন করে চিকিৎসা করা হয়। বেনের ঘুম ভাঙলে জনি বেনকে বলে ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই বেনের মুখ ঠিক করতে পারেনি। বেন ভয় পেয়ে দ্রুত একটা আয়না নিয়ে নিজের মুখ দেখে। আসলে বেনের মুখে কিছুই হয়নি। জনি বেনের সাথে মজা নিয়েছে। মেডিকেল টেস্টে সবার অবস্থায় নর্মাল আসে, অর্থাৎ কারোই কোনো সমস্যা হয়নি। তবে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় চেকআপের জন্য তাদেরকে কিছুদিন ফ্যাসিলিটিতে থাকতে হবে। এদিকে স্পেস মিশন ফেল হওয়ার কারণে ভিক্টরের কোম্পানির স্টক রেট কমে যায়। ভিক্টরের নাম খারাপ হয়ে যায়। ভিক্টরের কোম্পানি ভন ডুম ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডাররা সবকিছু ঠিক করার জন্য ভিক্টরকে 1 সপ্তাহ টাইম দেয়, নইলে তারা ভিক্টরের কোম্পানি টেক ওভার করে নেবে। জনি ফ্যাসিলিটিতে বোর হয়ে যাচ্ছিল, তাই সে সেখানে নার্সকে পটিয়ে ফ্যাসিলিটি থেকে বের হয়ে চলে যায়।
একটা তুষার ঘেরা জায়গায় স্কেটিং করতে চলে আসে। স্কেটিং করতে করতে একসময় জনির শরীরে আগুন লেগে যেতে শুরু করে। পাহাড় থেকে পড়ে গেলে জনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করলে জনির পুরো শরীরে আগুন ধরে যায়। জনি যেখানে গিয়ে পড়ে সেখানে সব বরফ গলে যায়, তবে জনি বেঁচে যায়। এদিকে বেন, রিড আর সুজানের সম্পর্ক আবার ঠিক করার জন্য প্ল্যান করে তাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তারা তিনজন খেতে বসে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ বেন অসুস্থ অনুভব করে। তাই বেন রিড আর সুজানকে রেখে ফ্যাসিলিটিতে ফিরে যায়। রিড আর সুজান কথায় কথায় তাদের পুরনো দিনের কথা বলতে শুরু করে। সুজান বলে রিড তাকে কখনো বোঝার চেষ্টাই করেনি। এটা নিয়ে তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া শুরু হয়ে যায়। সুজান যখন ইমোশনাল হয়ে যায় তখন সুজান অদৃশ্য হয়ে যায়। সুজানের কথা শোনা যাচ্ছিল, ড্রেস দেখা যাচ্ছিল, তবে সুজানকে দেখা যাচ্ছিল না। সুজান চমকে উঠলে টেবিল থেকে একটা শ্যাম্পেইনের বোতল নিচে পড়ে যায়, তবে রিড বোতলটা ধরে ফেলে। তখন রিড দেখতে পায় তার হাত রাবারের মতো করে লম্বা হয়ে যাচ্ছে। এমন সময় জনিও সেখানে এসে তার সাথে কি ঘটেছে সে সম্পর্কে বলে। রিড বুঝতে পারে সূর্যঝড়ের কবলে পড়ার কারণেই তাদের ডিএনএতে কিছু একটা পরিবর্তন এসেছে। তাদের সাথে ঘটেছে মানে ব্যানের মধ্যেও এমন কোনো পরিবর্তন হচ্ছে। রিড, সুজান, জনি দ্রুত ব্যানকে খুঁজতে ফ্যাসিলিটিতে চলে যায়। এদিকে ব্যান আরও বেশি অসুস্থ হতে শুরু করে। ব্যানের হার্ট অনেক দ্রুত বিট করছে। ব্যানের শরীরে কিছু একটা ঘটছে। রিড, সুজান, জনি এসে ব্যানকে ডাকাডাকি করে, কিন্তু ব্যান দরজা খোলে না। সুজান দরজার সিকিউরিটি লক খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন রিড দরজার নিচের অল্প একটু ফাঁকা জায়গা দিয়ে তার হাত রাবারের মতো করে প্রবেশ করায়। এভাবে অল্প একটু জায়গা দিয়ে তার পুরো হাত ঢুকিয়ে ব্যানের রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারা দেখতে পায় ব্যান সেই রুমের দেয়াল ভেঙে বের হয়ে চলে গেছে। রিড দেখতে পায় ফ্লোরের উপর ভ্যান আর তার ফিয়ন্সে ডেভিসের একটা ছবি পড়ে আছে। রিড বলে ভ্যান নিশ্চয়ই তার বাড়িতে গেছে। তখন ভিক্টর সেখানে এসে তাদের সাথে কি ঘটেছে সেই ব্যাপারে জানতে পারে। ভিক্টর তাদেরকে ব্যানকে খুঁজে আনতে বলে। এদিকে ব্যান তার বাড়ির সামনে গিয়ে তার ফিয়ন্সে ডেভিসকে ফোন করে নিচে আসতে বলে। ডেভিস আসলে ব্যান নিজেকে গাছের পিছনে লুকিয়ে রাখে। ব্যান বলে, ডেভিস, তুমি আমাকে বলেছিলে সব অবস্থায় আমরা একসাথে থাকবো, সেই কথা কি তোমার মনে আছে? ডেভিস ব্যানকে তার সামনে আসতে বলে। তখন ব্যান গাছের পিছন থেকে বেরিয়ে আসে। ব্যানের পুরো শরীর পাথরে পরিণত হয়ে গেছে। ব্যানকে দেখে ডেভিস ভয় পেয়ে চিৎকার দিতে শুরু করে। ব্যানকে তার থেকে দূরে থাকতে বলে। সেখানে মানুষ জড়ো হয়ে গেলে ব্যান মন খারাপ করে চলে যায়। পরদিন সকালে রিড, সুজান, জনি ব্যানকে খুঁজতে বের হয়। এদিকে ব্যান মন খারাপ করে ব্রুকলিন ব্রিজের উপর বসেছিল। তখন একজন লোক সেই ব্রিজের উপর আত্মহত্যা করতে আসে। ব্যান সেই লোকটাকে বাঁচাতে গেলে লোকটা ব্যানকে দেখে ভয় পেয়ে ব্রিজের উপরের দিকে চলে যায়। ব্রিজে অনেক দ্রুত গতিতে গাড়ি চলাচল করছিল। লোকটি হাত ফসকে ব্রিজের উপরে পড়ে যায়। একটা দ্রুতগামী ট্রাক লোকটার দিকে আসলে তাকে বাঁচানোর জন্য ব্যান ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে ট্রাকটাকে আটকে ফেলে, কিন্তু এর কারণে ব্রিজের উপর গন্ডগোল লেগে যায়। পিছন থেকে আসা দ্রুতগামী গাড়িগুলো একের পর এক অ্যাক্সিডেন্ট হতে শুরু করে। এই গাড়িগুলোর মধ্যে একটাতে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। গ্যাস সিলিন্ডারগুলো ব্লাস্ট হতে শুরু করে। তখন সেখানে রিড, সুজান, জনিও চলে আসে। সবাই মিলে লোকজনকে বাঁচায়। একটা ফায়ার সার্ভিসের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছিল, তবে ব্যান তার স্ট্রেংথ দিয়ে গাড়িটাকে ব্রিজের উপরে তুলে আনে। লোকজন এই ঘটনা দেখে হাততালি দিতে শুরু করে। সবার কাছে এই চারজন হিরো হয়ে যায়। তবে তখন সেখানে ব্যানের ফিয়ন্সে ডেভিস এসে এই সবকিছু দেখার পরেও ব্যানকে তাদের এঙ্গেজমেন্ট রিং ফিরিয়ে দিয়ে যায়। ব্যান দুঃখী হয়ে যায়। রিড তখন ব্যানকে বলে সে যেভাবেই হোক খুব দ্রুত ব্যানকে ঠিক করে ফেলবে, ব্যানকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে। তাদের এই হিরোইক কাজ ইতিমধ্যে সকল নিউজে ছড়িয়ে পড়ে। তাদের টিমের নাম দেওয়া হয় ফ্যান্টাস্টিক ফোর। রিপোর্টাররা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। রিড বলে তারা মহাকাশের ডিএনএ নিয়ে রিসার্চ করতে গিয়েছিল, কিন্তু এখন তাদের নিজেদের ডিএনএতেই সমস্যা দেখা দিয়েছে, আর খুব তাড়াতাড়ি এটা চিকিৎসা বের করে তারা সুস্থ হয়ে যাবে। অন্যদিকে ভিক্টরের কোম্পানির শেয়ার হোল্ডাররা ভিক্টরকে বের করে দিয়ে ভিক্টরের কোম্পানি টেক ওভার করে নিয়েছে। কোম্পানি হারিয়ে ভিক্টর দিশেহারা হয়ে পড়ে, রাগে ক্ষোভে ফেটে পড়ে। রিড, সুজান, জনি, ব্যান রিডের বিল্ডিং ব্যাক্সটার বিল্ডিংয়ে আসে। সেখানে প্রবেশ করতে রিডকে একজন মেইলম্যান তার জমে থাকা মেইলগুলো দেয়। আর এই ব্যক্তি হলো মার্ভেল কমিক্সের একজন বড় রাইটার, স্ট্যান লি। মার্ভেলের সবগুলো মুভিতে স্ট্যান লি তার জীবদ্দশায় ছোট ছোট ক্যামিও দিয়েছিল। তো এরপর রিড সবাইকে বিশ্রাম করার জন্য রুম দেখিয়ে দেয়। রিডদেরকে নিউজে দেখতে পেয়ে ভিক্টর ব্যাক্সটার বিল্ডিংয়ে আসে। ভিক্টর সুজানকে তার সাথে যেতে বলে, কিন্তু সুজান রাজি হয় না। এমন সময় রিড সেখানে আসে। ভিক্টর রিডকে তাদের এই সমস্যার কিওর মানে চিকিৎসা খুঁজে বের করতে বলে। ভিক্টর চলে যাচ্ছিল, তখন রিড বলে ভিক্টর হয়তো তাকে দোষারোপ করছে, কিন্তু যা ঘটেছে তার জন্য তাদের দুজনেরই সমান দোষ আছে। রিড ভিক্টরকে তখনই ফিরে আসতে বলেছিল। ভিক্টর বলে সে তার টাকা, তার কোম্পানি, তার নাম এই মিশনে লাগিয়েছে। মিশন কমপ্লিট না করে কিভাবে ফিরে আসতো। লিফটে উঠে ভিক্টর রাগের চোটে লিফটে ঘুষি মারে। তখন লিফটের স্টিল বাঁকা হয়ে যায়, কিন্তু ভিক্টরের হাতের কিছুই হয় না।
ভিক্টর দেখতে পায় তার হাত ধীরে ধীরে লোহার মতো শক্ত হয়ে সিলভার কালার হয়ে যাচ্ছে। এর মানে ভিক্টর স্পেস স্টেশনের শিল্ডের ভিতরে থাকার পরেও সৌরঝড়ের কবলে পড়ে গিয়েছিল, তাই তার মধ্যে রিডদের মতো পরিবর্তন হচ্ছে। ফিরে গিয়ে ভিক্টর তার পার্সোনাল ডক্টরের কাছে তার হাতের টেস্ট করায়। ডাক্তার জানায় ভিক্টরের বডি ধীরে ধীরে কোনো ধরনের অর্গানিক মেটালে পরিণত হয়ে যাচ্ছে, এমন এক মেটাল যা টাইটেনিয়াম এবং হীরার চাইতেও বেশি শক্ত। ভিক্টর সেই ডক্টরকে বলে তার এই সমস্যার কথা গোপন রাখতে হবে, কারণ সে একজন বড় বিজনেসম্যান, এই কথা ছড়িয়ে গেলে তার নাম খারাপ হবে। কিন্তু ডাক্তার বলে এটা কোনো মহামারী রোগ হতে পারে, ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে পারে, তাই অন্যদেরকে এই ব্যাপারে জানাতে হবে। তখন ভিক্টর রেগে গিয়ে সেই ডাক্তারকে সেখানেই মেরে ফেলে। এদিকে রিড তাদের চারজনের উপর টেস্ট করে জানার চেষ্টা করে তাদের সাথে কি ঘটছে, যাতে সে এর চিকিৎসা খুঁজে বের করতে পারে। জনি, সুজেন, বেন সবার শারীরিক কন্ডিশন টেস্ট করে। এভাবে একবার জনির উপর টেস্ট করার সময় জনি তার তাপমাত্রা অনেক বেশি বাড়াতে থাকে। সুজেন আর রিড মানা করার পরেও জনি থামে না। তখন রিড জনির উপর ফোম মেরে জনিকে ঠান্ডা করে দেয়। জনি প্রায় 4000 ক্যালভিন তাপমাত্রায় চলে গিয়েছিল। আরেকটু হলে সুপারনোভা তৈরি হয়ে যেত। সুপারনোভা হচ্ছে সূর্যের তাপমাত্রা, যা পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য অনেক রিস্কি। এরপর রিড তাদের স্পেসে পড়া ভিক্টরের বানানো স্যুটগুলো টেস্ট করে জানতে পারে তাদের সাথে এই স্যুটগুলিও সৌরঝড়ে এক্সপোজ হয়েছিল, যার কারণে এই স্যুটগুলোতেও তাদের মতো পাওয়ার্স আছে। এই স্যুটগুলো তাদের নিজেদের পাওয়ারের সাথে মিলে যেতে পারে, অর্থাৎ রিডের স্যুট রিডের মতো লম্বা হতে পারে, সুজেনের স্যুট অদৃশ্য হতে পারে, আর জনির স্যুট অনেক তাপেও পুড়ে যাবে না, অর্থাৎ এই স্যুটগুলো এখন তাদের অফিসিয়াল স্যুট। এরপর রিড সবাইকে ঠিক করার জন্য একটা মেশিন বানানোর কাজ শুরু করে। অন্যদিকে ভিক্টর একদিন লক্ষ্য করে বিদ্যুতের সকেটের কাছে হাত নিলে তার বডি বিদ্যুৎকে আকর্ষণ করছে। এর মানে ভিক্টরের মধ্যে ইলেকট্রিসিটি কন্ট্রোল করার পাওয়ার আছে, বডিতে ইলেকট্রিসিটি জমিয়ে রাখতে পারে। এরপর সেখান থেকে বেরিয়ে ভিক্টর পার্কিং লটে যায়। ভিক্টরের শেয়ার হোল্ডার নেট, যে তার থেকে কোম্পানি কেড়ে নিয়েছে, তাকে হাত থেকে ইলেকট্রিক পাওয়ার বিমস মেরে হত্যা করে ফেলে। এদিকে জনিকে মানা করা সত্ত্বেও একদিন জনি বোর হয়ে কাউকে না বলে বের হয়ে স্টান্ট দেখাতে চলে যায়। স্টান্ট দেখানোর সময় দুর্ঘটনায় পড়লে জনি নিজেকে বাঁচানোর জন্য তার পাওয়ার ব্যবহার করে। এটা দেখে অনেক রিপোর্টাররা জনির কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। একজন জিজ্ঞেস করে তাদের টিম মেম্বারদের হিরোইক নাম কি। তখন জনি 4 জনের নাম দেয়। জনি তার নিজের নাম দেয় দি হিউম্যান টর্চ, রিডের নাম দেয় মিস্টার ফ্যান্টাস্টিক, সুজেনের নাম দেয় ইনভিজিবল গার্ল, আর বেনের নাম দেয় দি থিং। এটা শুনে বেন অনেক রেগে যায়। তারা দ্রুত জনিকে থামানোর জন্য চলে যায়। বেন এসে রাগের বসে জনির গাড়ি দুমড়ে মুচড়ে ফেলে। তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। বেন রাগ করে চলে যায়। বেন একটা বারে ড্রিঙ্কস করতে গেলে সবাই বেনকে দেখে হাসাহাসি করে, কিন্তু একটা অন্ধ মেয়ে অ্যালিসিয়া বেনের সাথে অনেক সুন্দরভাবে কথা বলে। বেনের মনও ভালো হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভিক্টর সিসি ক্যামেরায় রিডের উপর নজর রাখছে। রিড কি কাজ করছে সেই ব্যাপারে ভিক্টর জেনে যাচ্ছে। ভিক্টর বলে রিড তার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর এখন সময় সবকিছু আবার ফিরিয়ে নেওয়ার। তার আগে রিডের বডিগার্ড বেনকে রাস্তা থেকে সরাতে হবে, কারণ বেন অনেক পাওয়ারফুল আর সবসময় রিডকে রক্ষা করে। রিড কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সুজেন রিডকে কিছুক্ষণের জন্য ব্রেক নিতে বলে। সুজেন রিডকে একটা থিয়েটারে নিয়ে যায়, যেখানে তারা প্রথমবার ডেট করেছিল। সেখানে তারা অতীতের স্মৃতিচারণ করে। এদিকে ভিক্টর বেনের কাছে গিয়ে বলে রিড যে তাকে বলেছে যেভাবেই হোক খুব দ্রুত তাকে ঠিক করে ফেলবে, কিন্তু রিড সেটা না করে সুজেনের সাথে বেশি সময় কাটাচ্ছে। এখানে ভিক্টর বেন আর রিডের মধ্যে মনোমালিন্য তৈরি করার জন্য এমনটা বলেছে। বেন তখন ল্যাবে এসে দেখতে পায় রিড কাজ না করে সুজেনের সাথে সময় কাটাচ্ছে। বেন রিডকে ভুল বুঝে রিডের সাথে রাগারাগি করে, রিডের উপরে অ্যাটাক করে। এরপর রিডকে ছেড়ে চলে যায়। রিড একটা মেশিনের কাজ অলরেডি শেষ করে ফেলেছিল, এমন একটা মেশিন যেটাতে রিড কৃত্রিমভাবে সৌর ঝড় তৈরি করে সেটার মেকানিজম উল্টে দিয়েছে। এর মাধ্যমে তারা ঠিক হতে পারবে। রিড বেনের কথায় মনে কষ্ট পেয়ে টেস্ট না করে মেশিনে ঢুকে মেশিন স্টার্ট দিয়ে দেয়। মেশিন থেকে বের হয়ে আসলে রিড দেখতে পায় সে তো ঠিক হয়নি, উল্টো রিডের ইলাস্টিক পাওয়ার আগের থেকে বেড়ে গেছে। রিড অসুস্থ হয়ে পড়ে। রিড বলে সেই মেশিনে যথেষ্ট পাওয়ার দিতে পারেনি, তাই মেশিন কাজ করেনি। আরও বেশি পাওয়ার দিতে পারলে মেশিন কাজ করবে। ভিক্টর রিডের কথা শুনে বুঝে ফেলে মেশিন কিভাবে কাজ করবে, কারণ ভিক্টর রিডের উপর নজর রাখছিল। এরপর রাতের বেলা ভিক্টর ব্যাক্সটার বিল্ডিংয়ে রিডের বানানো সেই মেশিনের কাছে আসে। ব্যানকে সেখানে ডেকে এনে বলে সে ব্যানকে ঠিক করতে পারবে। রিডের উপর রাগ আর নিজের অবস্থা ঠিক করার জন্য ব্যান ভিক্টরের কথা মতো মিশনে ঢুকে যায়। মেশিন চালু করে দিয়ে রিডের কথা মতো অনেক বেশি পাওয়ার দেওয়ার জন্য ভিক্টর সৌরজগৎ তৈরি হওয়া অংশে হাত দিয়ে নিজের বডি থেকে পাওয়ার দেয়। এবার মেশিন সাকসেসফুলি কাজ করে। ব্যান আবার স্বাভাবিক হয়ে যায়। এর মানে ভ্যান তার শক্তি হারিয়ে ফেলেছে। তবে সৌরজরে হাত দেওয়ায় ভিক্টর আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এবার ভিক্টর তার আসল প্ল্যান বলে। মূলত ব্যানকে তার পথ থেকে সরানোর জন্যই ভিক্টর ব্যানকে স্বাভাবিক করে দিয়েছে। ভিক্টর ব্যানকে ছুঁড়ে মারে। মেশিনের আলোতে রিডের ঘুম ভেঙে গেলে রিড ভিক্টরকে থামাতে আসে। তবে রিড একা ভিক্টরের সাথে পেরে ওঠে না। রিড বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তখন ভিক্টর রিডকে ধরে তার নিজের বিল্ডিংয়ে নিয়ে যায়।
সুজেন আর জনি এসে ব্যানকে উদ্ধার করে। ব্যান তাদেরকে জানায় ভিক্টর রিডকে ধরে নিয়ে গেছে। এদিকে ভিক্টর রিডকে একটা চেয়ারে বসিয়ে কুলিং মেশিন দিয়ে ঠান্ডা করে জমিয়ে রেখেছে। ভিক্টর বলে, রিড তুমি তো জানো রাবারকে ঠান্ডা করলে কি হয়। এখানে আমরা প্রথমবারের মতো ভিক্টরকে ডক্টর ডুমের মাস্ক পরে ডক্টর ডুমের রূপে দেখি। ফ্যান্টাস্টিক ফোরের বাকি 3 জনকে মারার জন্য ভিক্টর ব্যাক্সটার বিল্ডিং এর দিকে একটা মিসাইল লঞ্চ করে। অন্যদিকে সবাইকে মিসাইল ব্লাস্ট থেকে বাঁচানোর জন্য জনি বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। জনিকে নিশানা করে মিসাইল জনির পিছনে যায়। জনি তখন প্রথমবারের মতো ফ্লেম অন বলে হিউম্যান টর্চ হয়ে পারফেক্টলি উঠতে পারে। জনি মিসাইলটাকে সমুদ্রের উপরে নিয়ে যায়। মিসাইলটা জনির হিটকে টার্গেট করেছিল, তাই জনি ডজ করার জন্য একটা শিপে আগুন ধরিয়ে দেয়। সেই তাপ ডিটেক্ট করে মিসাইল সেখানে ব্লাস্ট হয়ে যায় আর জনি বেঁচে যায়। ব্যান বুঝতে পারে সে তার পাওয়ার গিভ আপ করে দিয়ে অনেক বড় ভুল করেছে। এখন সে ভিক্টরের সাথে ফাইট করতে পারবে না। তাই পাওয়ার ফিরে পাওয়ার জন্য ব্যান রিডের তৈরি করা মেশিনের মাধ্যমে সৌরঝড় তৈরি করে এক্সপোজ হয়ে পাওয়ার ফিরে পায়। সুজেন অদৃশ্য হয়ে রিডকে বাঁচাতে চলে যায়। রিডের বাঁধন খুলে দেওয়ার সময় ভিক্টর সুজেনের উপস্থিতির টের পেয়ে যায়। ভিক্টর সুজেনের উপর অ্যাটাক করলে ব্যান সেখানে চলে আসে। ব্যান ভিক্টরকে নিয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। রাস্তার উপরে ব্যান আর ভিক্টরের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়। ভিক্টর ব্যানকে মারতে গেলে সুজেন, রিড, জনি সবাই সেখানে চলে আসে। ডক্টর ডুমের সামনে তারা 4 জন, মিস্টার ফ্যান্টাস্টিক, ইনভিজিবল গার্ল, হিউম্যান টর্চ, দি থিং। ভিক্টরের সাথে তারা 4 জন মিলেও পারছিল না। তখন রিড একটা প্ল্যান বের করে। জনিকে বলে ভিক্টরের চারদিকে সুপারনোভা মানে সূর্যের মতো তাপ তৈরি করতে। জনি ভিক্টরের চারদিকে ঘুরে ঘুরে সুপারনোভা তৈরি করে। অন্যদেরকে তাপ থেকে বাঁচানোর জন্য সুজেন তার আরেকটা পাওয়ার ফোর্স ফিল্ড ব্যবহার করে সুপারনোভাকে কন্টেইন করে। ভিক্টর যেহেতু এক ধরনের মেটালে পরিণত হয়ে গিয়েছিল, তাই সুপারনোভার তাপে ভালনারেবল হয়ে যায়। রিড বলে, ভিক্টর তুমি তো জানো কি হবে যদি গরম মেটালকে হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয়। তখন ব্যান রাস্তার পাশের ফায়ার হাইড্রেন্ট খুলে ভিক্টরের দিকে পানি মারে। হঠাৎ করে উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা করার কারণে ভিক্টর একটা জীবন্ত মূর্তি হয়ে যায়। এই ঘটনার পর তারা 4 জন অফিসিয়ালি ফ্যান্টাস্টিক ফোর নামের একটা সুপারহিরো টিম হয়ে যায়। সবাই তাদের নিজেদের কন্ডিশন মেনে নেয়। পরবর্তীতে রিড সুজেনকে ফাইনালি প্রপোজ করে। সুজেন রিডের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। অন্যদিকে ভিক্টরের লোক লিওনার্ড ভিক্টরের জীবন্ত মূর্তিকে কন্টেইনারে ভরে একটা শিপে করে ভিক্টরের শহর ল্যাডবেরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভির একটা সিকুয়েলও আছে, ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফার, যেই মুভিতে আমরা সিলভার সার্ফারকে দেখতে পাবো। সেই মুভির এক্সপ্লেইন দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও। তোমরা লাইক কমেন্ট করলে আমি বুঝে নিব তোমরা এই মুভিটা পছন্দ করেছো। তাহলে আমি খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের এক্সপ্লেইন নিয়ে চলে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।